আসসালামু আলাইকুম। পিএল স্কুলের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক, ইফ স্টেটমেন্ট এবং কেস স্টেটমেন্ট। আজকে আমরা ইফ এবং কেসের নারী নক্ষত্র সহ পুরোটা শিখে ফেলবো, যেন এরপরে আর যেন কোনো ভুল যেন না হয় আমাদের, বা বুঝতেও যেন অসুবিধা যেন না থাকে আর। ওকে, তো আমি শুরুতে বোঝা বলো ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টটা খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। আমি প্রথমে ডিক্লেয়ার আমি দিচ্ছি হলো মাই এজ। মাই এজ দিয়ে বলতেছি, নাম্বার হচ্ছিল 10। বিগিন সেকশনে আমি কি বলতেছি এইটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমি বলছি মাই ভি আন্ডারস্কোর মাই এজ যদি 11 এর যদি নিচে হয় তাহলে ডিবিএমএস আউটপুট হবে হলো আই এম এ চাইল্ড। যদি 20 উপরে কি হয় তার একটা ডিবিএমএস আউটপুট দিয়েছি, যদি 30 উপরে হয় তাহলে তার একটা ডিবিএস আউটপুট দিয়েছি। প্রত্যেকটার জন্য যেমন 40 এর নিচে যদি হয় তার ডিবিএমএস আউটপুট কি হবে, যে আই এম ইন মাই 30s, এরকম। আর যদি কোনোটাই যদি না হয় তাহলে তার একটা ডিবিএমএস আউটপুট হবে আই এম অলওয়েজ ইয়াং। তো এই ইফ স্টেটমেন্টের এই হচ্ছে হলো কাজ। যদি এটা হয় তাহলে অ্যান্সার এটা হবে, যদি ওটা হয় তাহলে অ্যান্সার ওটা হবে। এই বিষয়গুলোকে যখন ইন্ডিকেট করে দেওয়াটার জন্য হচ্ছে হলো ইফ স্টেটমেন্টের ব্যবহার। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকেন না কেন, ইফ স্টেটমেন্ট আপনাদের সবারই শেখা দরকার হয়। কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবশ্যই ইফ থাকে, কয়েকটা সিলেক্টিভ কিছু জিনিস আছে যেগুলো লাগে, তার মধ্যে ইফ একটা। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি এসকিউএল প্লাসটা ওপেন করে নিই। এসকিউএল প্লাসটা ওপেন করে নিলাম। আর এই কোডটা যদি আমি রান করি, আই এম আই এম আ চাইল্ড, কেন আসলো চাইল্ড এটা আমরা একটু বুঝি। আমি কিন্তু নাম্বার কিন্তু দিয়েছিলাম 10, তো 10 কিন্তু 11 এর নিচে, তো সুতরাং এই রেজাল্ট আমাকে দিয়েছে। আমি যদি এই জায়গাটা এসে আমি যদি করে দিই 30, তো আমাকে বললো আই এম ইন মাই 30s। এর কারণটা হচ্ছে কি, আমি একটু লক্ষ্য করি, ইফ আমি লিখছিলাম মাই এজ যদি 30 হয় তাহলে হবে আই এম ইন 20s। তো আমি তো এখানে 30 দিলাম, তাহলে কেন আমাকে এটা দিল না? কারণটা হলো আমি এই জায়গাটা বলেছি 30 এর নিচে, আমি উপরে বলি নাই নিচে। নিচে মানে হচ্ছে অবশ্যই 30 না, 30 ছাড়া মানে 29, 29। তো এর জন্য ইলস এর স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকে সে ধরে নিয়েছে। তো এর জন্য আমাকে 30 দেখিয়েছে। ওকে, ইফ স্টেটমেন্টের বিষয়টা ছিল মানে বেসিক, এই বিষয়টাই ছিল। আরো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ থাকতে পারে, আছে, থাকতে পারে না, অবশ্যই আছে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একসময় আলোচনা করব। আপাতত এতটুকু বুঝে রাখা এবং প্র্যাকটিস করাটা জরুরি। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি কেস স্টেটমেন্টে। কেস স্টেটমেন্টে আমি বলতেছি, মানে কেস স্টেটমেন্টটা কি, এটা আসলে কাজটা দেখতে হবে কিছুটা ইফের মতোই মনে হয়, কিন্তু ইফ স্টেটমেন্ট না, অবশ্যই না। ডিক্লেয়ার করে আমি একটা ভেরিয়েবল দিলাম ভি আন্ডারস্কোর নেম। তো তার একটা অ্যাসাইন করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম। ভ্যালু অ্যাসাইনটা মূলত এম% দিয়েছে, এম% ইউজ করেছি আমি। তো এম%টা কেন ইউজ করেছি এটা আমরা রান করার পর আমরা ভালোভাবে দেখবো এবং বুঝবো, তাহলে সুবিধা হবে। আপাতত এই অংশটুকু বাদ থাক। তারপর আমরা দ্বিতীয় একটা ভেরিয়েবল নিয়েছি, যেখানে ডাটা টাইপ দিয়েছি, কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। এই ভ্যালুটা অ্যাসাইন, এই ভি আন্ডারস্কোর অ্যাভারেজ এর ভ্যালু অ্যাসাইন করব এই বিগিন সেকশনে এসে অ্যাসাইন করতেছি। কিরকম অ্যাসাইন করতেছি হলো কেস লিখে ভি আন্ডারস্কোর নেম মানে হচ্ছে এই যে নেমটা, নেম হোয়েন যখন আজিজ হবে তখন দেন হবে এক্সেলেন্ট। মানে এভারেজ এর ভ্যালু কি দাঁড়ালো এক্সিলেন্ট। কখন এক্সিলেন্ট হবে? যখন আজিজ হবে ভ্যালুটা। আবার কি বলছে, যখন ফয়সাল হবে তখন ভ্যালু হবে ভেরি গুড, যখন রফিক হবে তখন ভ্যালুটা হবে হচ্ছে হলো গুড। তো এই গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এটা কিন্তু ভি আন্ডারস্কোর এভারেজ এর ভ্যালু বলতেছি। কিন্তু কেসটা কখন হবে, কখন এই কেসটা শেপ দেখাবে, যখন আজিজ অথবা ফয়সাল অথবা রফিক যখন হবে। এই তিনটার মধ্যে সীমাবদ্ধ, অন্য কিছু আমি লিখে দিলাম তখন কিন্তু হবে না, তখন আসবে হলো নো সাচ গ্রেড, তাহলে কোনো গ্রেড নাই তার কাছে। অ্যাপ্রিজাল মানে হচ্ছে কি মূল্যায়ন করা, এটা তো আপনি জানেন একটা মূল্যায়ন। এটা যদি বাংলাদেশের শাব্দিক অর্থ যদি বের করি, তো ডিবিএমএস আউটপুট আমি কি বলছি, একটা লিটারাল দিচ্ছি নেম, এটা একটা লিটারাল। তারপরে বলতেছি হচ্ছে হলো ভি আন্ডারস্কোর নেম, নেম মানে হচ্ছে এই নেম গুলো আসবে, যে কোনো একটা আসবে আমার কমান্ড অনুযায়ী। তারপরে এটা একটা লিটারাল, তারপর ভি আন্ডারস্কোর অ্যাপ্রিজাল, এটা হচ্ছে হলো এই ভেরিয়েবলটা, যেখানে এক্সিলেন্ট অথবা ভেরি গুড অথবা গুড, এই তিনটা যে কোনো একটা বসবে। ওকে, তো আমরা একটু রান করে দেখি। তো আমার কাছে বলতেছে ইন্টার ভ্যালু ফর ব্রেড। তো আমাকে একটা ভ্যালু দিতে বলছে। ভ্যালু কি দিব আমরা, এই ভ্যালুটা, এই যে লেখাটা আসলো, এই লেখাটার কারণ হচ্ছে এই এম% ইউজ করার জন্য।
এই অ্যাম্পারসেন্ড ইউজ না করলে এটা আসতো না, কারণ আমি তো একটা ভ্যালু দিতে হবে। না দিলে সে কিভাবে বুঝবে যে আমি আজিজকে আমি কল করতেছি নাকি ফয়সালকে কল করতেছি নাকি রফিককে কল করতেছি। তো আমি এখানে একটা ভ্যালু দিই, আজিজ, আচ্ছা চলে আসলো নেম আজিজ, এফ রেজাল্ট এক্সিলেন্ট। তো আমি যদি আরেকটা ভ্যালু দিই, অন্য একটা ভ্যালু যদি ফয়সাল দিই, ফয়সাল, সরি আমি বানানটা ভুল করেছি, ফয়সাল বানানটা ভুল করেছি, আচ্ছা যাই হোক, ফয়সাল বানান ভুল করার কারণে কি আসলো, নেম ফয়সাল, এফ রেজাল্ট নো সাস গ্রেড। এই যে নো সাস গ্রেড কোথা থেকে আসলো, এইখান থেকে এসেছে। ওকে, এটা পাশাপাশি দেখা হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি ফয়সাল নামটা আমি একটু ঠিক করে দিচ্ছি। ফয়সাল অ্যাপ্রিজাল ইজ ভেরি গুড। ওকে, আশা করি এই অংশটুকু খুব সুন্দর বোঝা গেছে। আরেকটা অংশ দেখাই, সেম একই রকম, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় সেটা হলো, আমি একটা একটা ডিক্লেয়ার সেকশনে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম হলো ভি_গ্রেড, জাস্ট ওর নামটা চেঞ্জ করলাম এখানে, তারপরে এখানে এম্পারসেন্ট ব্যবহার করা হয়েছে, আগে যা ছিল তাই। তারপরে বিগিন সেকশনে এসে আমি এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতেছি, কারণ হচ্ছে হলো কেসের মাধ্যমে। কেসটা কিরকম হচ্ছে, কেসটা হচ্ছে যখন হোয়েন ভি গ্রেড, আমি কিন্তু আগেরটা কিন্তু ভি নেম দিয়েছিলাম কেসের পরে, মানে এই ভেরিয়েবলটা কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা কিন্তু কেসের পরে কিন্তু ভেরিয়েবল দেইনি। তো এটাকে একটু ভিন্নভাবে ইউজ করা, কেন ইউজ করছি আমরা পরে বুঝতে পারবো, এই দুটো লাইন দেখে আমরা বুঝতে পারবো কেন করেছি। কারণ হচ্ছে হোয়েন যখন ভি_গ্রেড দিয়ে এ বলতেছি এক্সিলেন্ট, আর হোয়েন যখন ভি_গ্রেড ইন, এই অংশটুকু আমরা একটু লক্ষ্য করি, সেখানে আমরা দুইটা দিয়েছি কিন্তু বি এবং সি যদি হয় তাহলে গুড। এর জন্য মূলত আমি কেসের পরে আমি এই আগের মতো ভেরিয়েবলের নামটা ইউজ করি না, ভেরিয়েবলের নামটা হোয়েন ভেরিয়েবল দিয়ে এভাবে ইউজ করেছি। এভাবে ইউজ করা যায়, এই জিনিসটাও শিখে রাখা দরকার আছে। এখন এটা যদি আমি রান করি, আমার কাছে একটা গ্রেড, একটা ভ্যালু আছে। তো আমি দিলাম এ, এক্সেলেন্ট লেখা আসলো। এখন আমি বি, এই জায়গাটা এসে বি দেবো না সি দেবো, আমি যাই দিই না কেন অ্যান্সার আসবে গুড। বি, অ্যান্সার গুড। এবার যদি সি দেই, অ্যান্সারও তারপরও গুড। জি, এটাই ছিল ইফ এবং কেস স্টেটমেন্টের বোঝানোর বিষয়। এই অংশটুকু যদি বুঝে ফেলেন তাহলে আপনাদের পরবর্তীতে ইফ এবং কেস স্টেটমেন্ট নিয়ে কাজ করতে খুব একটা সমস্যা পড়বেন না। আমি এটা খুবই আশাবাদী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।